মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ত্রিপুদি 3 মাস বয়স থেকে পৌলমীকে একা হাতে মানুষ করেছে। একদম। বিয়ের পরে আমি ভাইজাকে শিফট হয়ে যাই, তো আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব ছিল, বাট ওই সময়টাতে না মানে ওখানে ল্যাঙ্গুয়েজে যে প্রবলেম, আমরা যে বাঙালি তো, এবং ওখানে হিন্দিও হবে না, হয় আমাকে কমিউনিকেট তেলেগুতে করতে হবে, আদারওয়াইজ ইংলিশে। তো ইট ওয়াজ ভেরি টাফ ফর মি। অনেকদিন আগের কথা? অনেকদিন আগের কথা, আমি টকিং অ্যাবাউট 96, 97। কত বছর ছিলেন ওখানে? আমি ওখানে মোটামুটি 10 বছরের মতো ছিলাম, এবং ও আমার খুব ওবিডিয়েন্ট মেয়ে, মানে এত শান্ত ছিল, মানে শান্ত বলতে মুখে কিছু করতো না, বাট তার অ্যাক্টিভিটি কিন্তু ভালো গেছে। সুযোগ পেলেই বাথরুমে গিয়ে মানে দরজা খুলে জল খোলা, কিছু বললেই বলতো মামা গণ্য গণ্য। দ্যাট মিনস হাতগুলো আমার নোংরা হয়ে গেছে, কিন্তু কিচ্ছু হয়নি। তারপরে আসি ওর এডুকেশন, পড়াশোনাতে এটা ঘটনা যে প্রথম থেকে ওর খুব ইন্টারেস্ট ছিল, যার জন্য ওকে প্রথম আমাকে কিন্তু 2.5 ইয়ার্স আমাকে ভর্তি করতে হচ্ছিল স্কুলে। ওর জন্মদিন কিন্তু 1 জুলাই, মানে ডক্টরস ডেতেই, এবং আমি একজন ডক্টর হতে চেয়েছিলাম, এটা আমার একটা স্বপ্ন ছিল। তো সেই স্বপ্নটা আমি মানে পারিনি এনি হাউ, কিন্তু ও কিন্তু ধীরে ধীরে দেখলাম ও কিন্তু ইন্টারেস্টেড। তোমার কবে মনে হলো পৌলমী যে তুমি ডক্টর হতে চাও? আমি অনেক তার আগে চিন্তা ভাবনা করে নিয়েছি কি হব। ফার্স্টে টিচার ছিল, তারপরে মনে হলো অ্যাস্ট্রোনট হব, দিয়ে ক্লাস 6-7 পড়তে পড়তে মডেলিং করার ইচ্ছে হয়ে গেল। বায়োলজিটা মাই পড়াতো, ক্লাস 10 অবধি মায়ের কাছেই পড়া, ইনক্লুডিং 11-12ও রাত 2-3টে পর্যন্ত পড়ছি। মাও আমার সাথে জেগে জেগে পড়তো, গান বাজনাও দোহাই দিয়ে দিয়েছিল আমার চক্করে, যাতে ফোকাস করতে পারে নয়। দিয়ে মেডিকেলে পেয়ে গেলাম, দিয়ে তারপরে তো ডাক্তারের শুরু হলো আর কি। তো পড়াশোনা এমবিবিএস কোথা থেকে করেছো? আমি কল্যাণী জেএনএম থেকে পড়েছি, তারপরে আমি রুবি হসপিটালে কাজ করতাম, ক্রিটিক্যাল কেয়ারের ইউনিটে। দিয়ে এখন আমি এমডি পারসিউ করছি, মাস্টার ডিগ্রিটা। আমার অ্যানেস্থেসিওলজি ক্রিটিক্যাল কেয়ার, আমারটা নীলরতন সরকার থেকে। আর সাথের মধ্যে আমি ফরেন প্র্যাকটিস করার লাইসেন্সিংটাও তুলে নিয়েছি। তো মা কি ছোটবেলায় রাগী ছিল না? আমি তো ভীষণ ভয় পেতাম, যদিও মা বলে যে রাগারাগি করতো না, কিন্তু আমি যদি কোনো এমন হয়েছে খাতাতে হয়তো একটু কম নম্বর পেয়ে গেছি, বাড়ি এসে না একদিন বলিনি। মামা বলছে প্যারেন্ট টিচার মিটিং শুরু হতে চলেছে, অ্যান্ড তুমি মার্কস এখনো বেরোয়নি, খাতা দেখায়নি, এটা কি করে পসিবল? দিয়ে কলেজে যখন স্কুলে গেছি, স্কুলে গিয়ে পরে তখন জানতে পেরেছি খাতা তো 3-4 দিন আগে দেখিয়ে দেওয়া হয়েছে, মেয়ে বলেনি এসে পরে, বিকজ ভয় যদি একটুখানি বকাঝকা পাই বা কিছু। অ্যাকচুয়ালি নিজে পড়াতে তো আমার আউটকামটাও মনে হতো যে নিজের একটা বিশাল এফোর্ট আছে বলে তারও খারাপ লাগতো আমি যদি একটু এদিক ওদিক। রঘুদি নিশ্চয়ই আজকে আপনি ভীষণ খুশি, কারণ আপনি স্বপ্ন দেখেছিলেন মেয়ে ডাক্তার হবে, আজকে আমি সত্যিই খুব খুশি, মানে আমি যেটা চেয়েছিলাম সে আজকে সেই জায়গাটায় আছে। আর আমি সাপোর্ট করেছি নো ডাউট, কিন্তু ওর যে হার্ডওয়ার্ক যেটা ছিল ও দিয়েছে সব থেকে, যেটা মানে আমি বলেছি এখনো পর্যন্ত কোনোদিন আমাকে মানে হতাশা দেয়নি। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি। এখন বাবা কোথায় আছেন? বাবা আছে, আজকে বাবা এসেছে। এখন বাবা কি কলকাতায় থাকেন? পাপা এখন হ্যাঁ কলকাতা বেস্ট, ফাইনালি উই আর অল টুগেদার। এখন তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে পৌলমী, পড়াশোনাও এখন অনেকটা কমপ্লিট, ডক্টর হয়ে গেছে। কেউ আছে মনের মানুষ? এখনো পর্যন্ত না, এত প্যাম্পার্ড, চাপ আছে আমাকে হ্যান্ডেল করা কারোর পক্ষে। খুব ভালো থেকো পৌলমী, আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার। মেয়ে বড় হলে হাজার একটা অভিযোগ থাকে মায়েদের, কি কি অভিযোগ আছে আপনার এখন? প্রথম কমপ্লেন আমার তরফ থেকে যে একটু শাড়ি টাড়ি পর, তোকে দেখলে বড় লাগে না, এটাই বলতে চাই। একদম কমফর্ট জোনটাও তো দেখতে হবে, সব সময় তো ওই শাড়ি পরে মানে ঠিক আছে, মানে কোনো কোনো সময় পরি না একবারে যে তা নয়, মাঝে মাঝে পরি, মানে শাড়ি পরে যদি হাঁটে মনে হয় ঘাগরা পরে যাচ্ছে। আর একটা কমপ্লেন হচ্ছে সাজে না। ও এত সুন্দর, ওকে সাজতে হয়। আইব্রাউ প্লাক করেনি এখন অবধি, স্টিল নাও। মা তো খুব ফ্রেন্ডলি, মা তোমাকে সাজাতে চাইছে, আইব্রো করতে চাইছে। হ্যাঁ আমি ভীষণ সাজগোজ পছন্দ করি, আর ও একটা স্যুট পরে নিলে, একটা শর্টস পরে নিলে, কিছু পরে নিলে ব্যাস গোজ আউট, একটা ঝুটি বেঁধে নিলে ব্যাস চলে গেল, হয়ে গেল, মানে ওই ওর সাজ শেষ। একটাই মেয়ে আপনার সুরঞ্জনা দি? না, আমার ছেলে আছে, ছেলে ছোট, কিন্তু শ্রেয়া মানে আমার মেয়ে এত প্যাম্পার্ড, মানে ও দাদা এ বোন এরকম। তারপরে আমার আরেকটা অভিযোগ যেটা, সেটা ওকে নিয়ে মানে রান্না। একদিন বলেছি যে একটু ভাতের ডেকচিটা এতে গ্যাসে বসিয়ে আয়, কি করেছে জানেন, ভাতের ডেকচি জলটা ধোয়া রয়েছে, ও ভাতের ডেকচিটা দিয়ে গ্যাস জ্বালিয়ে চলেছে, মানে তাতে যে জল দেবে সেটা ওর বাবা জানে না কি। অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছে। হ্যাঁ দিদি, প্রায় 27 বছর ধরে আমি মানে সেপারেশন চলছে স্বামীর সাথে। 4 বছরের মেয়ে নিয়ে মায়ের কাছে চলে এলাম। আমার বাপের বাড়িতে শুধু আমি, আমার মা,
আর কেউ নেই, আমার বাবাও নেই। আমার বাবা আমার ছোটবেলাতেই মারা গেছেন। মায়ের একটা ছোট্ট সেলাই স্কুল ছিল, সেই সেলাই স্কুল থেকে মা কিছু আর্ন করতেন, সেইভাবে আমাদের 3 জন চলতো। তারপর ভাবলাম আমারও কিছু করা দরকার। তা আমি সায়েন্স গ্র্যাজুয়েট ছিলাম, তা আমি টিউশন শুরু করলাম। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে টিউশন করতাম, মানে বিকেল স্কুল টাইমের পর বিকেল 4:30 5টার পর থেকে এক বাড়িতে 2 ঘন্টা, আরেক বাড়িতে 2 ঘন্টা, আরেক বাড়িতে 2 ঘন্টা, এবং ওকে সঙ্গে নিয়ে। ওকে তো টিচারদের মতো ক্ষমতা ছিল না, প্লাস কোথায় রাখবো, মা সে তার সেলাই স্কুল নিয়ে ব্যস্ত, ওকে তো কোথায় রাখবো। ওর হোমওয়ার্ক করা থেকে আরম্ভ করে ও পিঠে ব্যাগ নিয়ে ওই একটা 3 টাকা দামের বিস্কুটের প্যাকেট হাতে দিয়ে ওই 4:30 5টা থেকে রাত 10টা পর্যন্ত ঘুরে ঘুরে বিভিন্ন বাড়িতে টিউশন করে বাড়ি ফিরতাম। কিন্তু ও কিন্তু পড়াশোনায় ভালো ছিল আর খুব ওবিডিয়েন্ট ছিল, যার জন্য আজকে এই জায়গাটায় আনতে পেরেছি। আর এই জন্য আমার এই লড়াইয়ের সহযোদ্ধা হচ্ছে আমার মা। আমি ছোটবেলা থেকে বাবাকে দেখিনি, মাই আমার কাছে সব। মা কিন্তু আমাকে বুঝতে দেয়নি যে আমার জীবনে আমার বাবার নেই বা বাবার অভাব রয়েছে। মানে মাই আমার বাবা প্লাস মা দুজনেরই দায়িত্ব পালন করেছে। দিদার যে সেলাই স্কুলটা আছে, দিদা ওই সেলাই স্কুল থেকে যা ইনকাম করতো আর আমার মা টিউশন করে যা ইনকাম করতো সেটা দিয়ে আমার পড়াশোনা চালাতো। তারপর আস্তে আস্তে আমি যখন কলেজে উঠি, স্কলারশিপের টাকায় আমি পুরো পড়াশোনা করি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমাকেও কিছু একটা করতে হবে, তখন আমিও টিউশন করা শুরু করলাম। আমিও প্রচুর টিউশন করতাম, মা টিউশন করতো, দিদা সেলাই স্কুল, এইভাবেই আমাদের মানে ইনকামের একমাত্র সোর্স আমাদের এরম ছিল। তারপর আস্তে আস্তে দিদি যখন কোভিড এলো, তখন সেই সময়টা বুঝলাম যে শুধু টিউশন করে হবে না, আমাদের টোটাল ইনকাম বন্ধ হয়ে গেল তখন। মানে আমার টিউশন বন্ধ হয়ে গেল, বাড়ি বাড়ি গিয়ে মায়ের সেলাই স্কুল বন্ধ হয়ে গেল। তো তাহলে তো সেই সময়টা খুব কঠিন সময় ছিল। দুর্দান্ত কঠিন। সেই সময়টা বুঝে গেছি যে স্ট্রাগল কাকে বলে, যার জন্য আজকে এমন একটা পরিস্থিতি এসছে না। আজকে একটা ও এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যাই হোক একটা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছে। এখন আমাকে ভালো কিছু দিলেও আমি আর ক্যারি করতে পারি না। মানে আমি কোনোদিন দিদি একটা ভালো শাড়ি কিনতে দেখিনি, পারিনি দিদি। আমার সেই ক্ষমতাটা ছিল না, বাইরে কোনো কিছু কিনে খাওয়ার মতো আমাদের ক্ষমতা ছিল না। ও হয়তো বাইরে কিছু খাবার জন্য, এগরোল খাওয়ার জন্য বায়না করছে, ছোট তখন 4 বছর। একটা আটা রুটিটাকে চিনি দিয়ে মুড়িয়ে রোল করে বললাম এটাও এক ধরনের রোল। ও কিন্তু বুঝতে পারতো যে মা আমাকে ভোলাচ্ছে, এটা যে রোল নয় জানতো, কিন্তু মা আমাকে ভোলাচ্ছে, আমার পেটটা তো ভরাতে হবে। সেই সময় বুঝলাম যে আমাকে কিছু একটা করতেই হবে, হ্যাঁ আমাকে চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপর কোভিডের পর আমি চাকরি পাই। আর আমার এই স্ট্রাগলের মধ্যে আমার দিদার আর মা হচ্ছে আমার কাছে সব। আর দিদা এখন সেলাই স্কুলটা চালান, প্লাস আমিও দিদার সাথে থাকি। হ্যাঁ, কারণ দিদা একা একা পারেন না। মানে কিছু দুস্থ মহিলারা আছে অল্প পয়সায়, তারা আর কিছু ওখান থেকে আবার তারা আর্ন করে। মানে সার্টিফিকেট দেওয়া হয় তো আমাদের, যেহেতু রেজিস্টার্ড স্কুল, সেই রোল তুলতে পারে, রোল তুলতে পারে, কোনো টেলারিং শপে কাজ করে। ওদের কষ্টটা দেখার পর আমার মনে হলো যে ওরাও সব দিদি নাম্বার 1। দিদার নাম কি? দিদার নাম আরতি গোস্বামী। দিদা নমস্কার। আপনি পাশে ছিলেন বলে তো আজকে ওরা আবার ঠিকঠাক আছে। আপনার আশীর্বাদ, আপনার ভালোবাসা, আপনার লড়াই পুরোটাই ছিল সাথে। না, ওদের তো ওর মাও বিএসসি পাস, ওর শিক্ষা ছিল, শিক্ষাটা ছিল বলে আজকে এই লড়াইটা করতে পেরেছে। কলেজে পড়তো, আমিই পড়িয়েছি। আর আপনি দীর্ঘদিন সেলাই স্কুল চালিয়ে গেছেন। হ্যাঁ, এখনো আজকে আপনি সেই ত্রিবেণী থেকে আমার এখানে এসেছেন, কলকাতাতে দিদি নাম্বার 1-এ মঞ্চে এসে বসেছে। নাতনির জন্য আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।